আমি আসার আগে এই মুহূর্তে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সঞ্জিত স্যারের কাছে আসার আগে। এই মুহূর্তে যে খবরে নজর রাখছে তা হচ্ছে খবর আসছে জলপাইগুড়ি থেকে। বিএসএফ এর এন্ড থেকে খবর পাচ্ছি আমরা, বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা, জলপাইগুড়ির বেরুবাড়ি পঞ্চায়েতের ঘটনা। এই মুহূর্তে একটার পর একটা খবর আসছে, আমি সেগুলো জানাতে থাকি আপনাদেরকে, কারণ অনেকেই জানতে চাইছেন দেশের ক্ষেত্রে সীমান্ত থেকে কি খবর আসছে। বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা, জলপাইগুড়ির বেরুবাড়ি পঞ্চায়েতের ঘটনায় সীমান্তে দাঁড়িয়ে অন্তত 600 জন। এক্সক্লুসিভ সেই ভিজুয়াল আজ একদম সন্ধ্যা নামার আগে সেই ভিজুয়াল এসে পৌঁছেছে আমাদের কাছে। প্রায় 600 জন সীমান্তে দাঁড়িয়ে রয়েছে ডকুমেন্টস ছাড়া। পঞ্চগড় জেলা থেকে তারা পালিয়ে এসছেন, তারা বলছেন ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, সেই সময় তাদেরকে আপাতত আটকানো হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। একের পর এক আমার এটাই প্রশ্ন যে সত্যি সেখানে কি চলছে। সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করছি, শিল্প শিক্ষা নিয়ে, মানুষের ন্যূনতম বাঁচার মতো পরিস্থিতি রয়েছে কি? এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছে, আসছে ফুলবাড়ি থেকে, সেটাও সীমান্ত থেকে আসছে খবর। ফুলবাড়ি সীমান্তে কড়া নিরাপত্তা, অনুপ্রবেশ রুখতে সতর্ক বিএসএফও। বাংলাদেশ থেকে আসা ট্রাকে সেখানে তল্লাশি চলছে, কারণ এই সময়তে অশান্ত সময়, পাচার হতে পারে, তাই পাচার রুখতে কড়া নজরদারি বিএসএফ এর। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ব্যবসায়িক কাগজপত্র, গোটা এলাকায় টহলদারি বিএসএফ এর। শুধু তাই নয়, এর পাশাপাশি একাধিক খবর আসছে, বাংলাদেশ থেকেও খবর আসছে। এই মুহূর্তে পরবর্তী খবর আমি নেব। বাংলাদেশ থেকে যে খবর আসছে কুষ্টিয়া এবং কাশিমপুর থেকে, সীমান্তের পাশাপাশি বাংলাদেশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসছে। আমি টিমকে বলবো সেই খবর দেখাতে। কুষ্টিয়া এবং কাশিমপুর জেলা থেকে খবর আসছে, ভয়ঙ্কর খবর। কুষ্টিয়া এবং কাশিমপুর জেলা থেকে, কুষ্টিয়ার কারাগার থেকে পালালো বন্দি। কয়দিনে পালালো? 35 থেকে 40 জন বন্দি এই মুহূর্তে কারাগার থেকে পালিয়ে গিয়েছে, কারণ কোনো রকম সিকিউরিটি ছিল না, খোলা সবকিছু এখন উন্মুক্ত হয়ে রয়েছে। আপনারা জানেন যে একাধিক সন্ত্রাসী, একাধিক জঙ্গি তারা বিগত 3 দিনে মুক্ত হয়ে গিয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। কাশিমপুর জেল ভেঙে পালালো 209 জন বন্দি। সিচুয়েশন নিয়ন্ত্রণে আনতে যারা কারারক্ষী যে কজন ছিলেন তারা পাল্টা গুলি চালায়। তাদের গুলিতে 3 জঙ্গি সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আবারও গুলি চলল বাংলাদেশে। এই মুহূর্তের সব থেকে বড় খবর সম্ভবত কুষ্টিয়া এবং কাশিমপুর থেকে আসছে খবর, যেখানে কারাগার থেকে এক জায়গায় 45 থেকে 40 জন, অন্য জায়গায় 209 জন পালিয়ে গেলেন। পাল্টা গুলি চালানো হয়, 3 জন জঙ্গি সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খুব সহজেই অনুমেয়, যেটা ভালো কিছু হওয়ার মতো জায়গায় নেই। আমি আবারও বলছি, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো সেই সাজানো গোছানো রাহুলের স্টুডিও সেটটা, যেটা আজ লুটপাট হওয়ার পর 3000 বাদ্যযন্ত্র, কত পুরনো, কত জিনিস দিনের পর দিন ধরে সংগ্রহ করা হয়েছে, কত কিছু তার নিজের হাতে তৈরি, কত ইতিহাস, কত সাংস্কৃতিক যাত্রার ঐতিহ্য, মানে দলিল বলি আমরা যাকে বলি, সঙ্গীতের দলিল, সেগুলো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যদি শান্তি আসেও, আমি জানি না মোহাম্মদ ইউনূস এসে তিনি কীরকম শান্তির বার্তা দেবেন। খালেদা জিয়া, তিনি এতদিন বাদে জেল মুক্তি হয়েছেন, তারা কোন শান্তির অংশীদার হবেন? বিএনপি জামাত হঠাৎ করে সক্রিয় হয়ে রাস্তায় রাস্তায় নেমে পড়েছে, রাস্তা রাস্তা ব্যারিকেড করে তারা সমাবেশ করতে শুরু করেছে, তারা কোন শান্তির অংশীদার হবেন? কিন্তু যা গেল তা তো গেল। এই এত হাজার হাজার বই, প্রায় 70,000-এর কাছাকাছি বই, সংগ্রহশালার যাবতীয় ঐতিহাসিক ডকুমেন্টস, মূর্তি, সব যে ভাঙচুর করা হয়ে গেল। 3000 সঙ্গী বাদ্যযন্ত্র সব শেষ হয়ে গেল। এগুলো আর ফিরে আসবে? সঞ্জিত স্যার, আপনি নিজে একজন বাদ্যযন্ত্র শিল্পী, সঙ্গীত বিশারদ, মানে আপনার কাছে সত্যি জানতে ইচ্ছে করছে, প্রতিবেশী দেশের পরিণতি দেখে কি মনে হচ্ছে? এ ক্ষতি জীবনে পূরণ হবে? আর এ ক্ষতি তো পূরণ হওয়ার নয়। আর তবে একটা জিনিস যেটা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কায়দায় এই জিনিসটা চলছে, এটা বহু 1000 বছরের পুরনো। অন্তত আমরা দেখেছি যে এখনকার বাংলাদেশের বুকে ওই উদন্তপুরী রক্তমৃত্তিকা বিহার, ও তো পড়েই আছে, ওখানে তো লক্ষ লক্ষ বই ছিল। সে তখন তো কোনো বৌদ্ধ, হিন্দু, অমুক তমুক মারামারি কিছুই ছিল না, ওগুলো তো ধূলিসাৎ হয়ে আছে ওখানে। তা এটা তো চলছে সেই সময় থেকে, এবং একই চরিত্র, একইভাবে ধ্বংসটা হচ্ছে। আমার একজন ইরাকি বন্ধু, তখন সুইডেনে আমি বসছিলাম, একটা আমার বাজনা ছিল, ছিল,
তা এই ইরাকি লোকজন ঘিরে এসেছে বাজনা শোনার জন্যে, তারপরে বলছে আমরা তোমাকে নেমন্তন্ন করব, যাবে? তো আমি গিয়েছি, তখন বলছে, মানে সেটাকে তখন আপনি রুদ্রবীণা বাজাচ্ছিলেন? আমার শরৎ বাজাবার অনুষ্ঠান ছিল ওই স্টকহোমে, তো সেখানে এত ইরাকি লোকজন এসেছে, তারপরে ইয়েজিদি লোকজন এসেছে, হ্যাঁ, তারা তাদের নিজেদের একটা ওখানে মন্দির মতো করেছে, নিয়ে গিয়ে ওর মধ্যে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হচ্ছে তো আমি কার্তিক ঠাকুরের মন্দিরে ঢুকেছি ইয়েজিদিদের ইয়েতে। আর পোশাক আশাক এরম প্রদীপ সব ওই রকম। আর ইরাকিরা যে কী দুঃখ প্রকাশ করছে, বলছে যে আমাদের বই গেল, আমাদের গোটা দেশের সব বই জ্বালিয়ে দিল, আর বলছে 52 জন মহিলাকে তারা ইসলাম কবুল করেনি বলে তাদের একটা লোহার খাঁচায় ওপরে তুলে আগুন ধরিয়ে দিয়েছিল। তা এইবার ওখান থেকে পালিয়ে আসা একজন, সেই ভদ্রলোক হচ্ছেন একজন সত্যিকারের মানে ওস্তাদ শিল্পী। তিনি আমাকে অনেক ওইখানকার ওই অঞ্চলের ইরান ইরাকের সঙ্গীত দিয়েছেনও বটে। তা বলছেন যে আমার এক মানে ফেলো মিউজিশিয়ান, সে খুব আশান্বিত হয়ে ভালো সরকার হবার পরে ইরাকে ফিরে গেছিল, সেখান থেকে বাগদাদ হয়ে মসুল দিয়ে সিরাজ শহরে গেছিল, তাকে ওইখানে ধরে ফেলে 78 সালে একটা কেস লোকেট করে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তা ওদের ফেরার কোনো জায়গা নেই। তা আমি ওদের জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে হচ্ছিল ব্যাপারটা। যেভাবে ওরা বর্ণনাটা দিয়েছে, যে বাড়ি বাড়ি থেকে টেনে বার করা, এবং ওই একই ব্যাপার ছাত্র, হ্যাঁ, ছাত্র দিয়ে শুরু হয়ে গেল। আর ছাত্র দিয়ে শুরু না করে তো একটা কারখানার বুড়ো মজুরকে নিয়ে এসে বলতে পারে না যে এই যে এসে গেছে আন্দোলনের। ওই কোচি ওদের একটা সামনে সাক্ষী গোপাল হিসেবে ব্যবহার করে তারপরে পিছনে কিন্তু অপেক্ষা করছে সব। এবার এখানে আমরা দেখছি যে বাথ পার্টি তৈরি করা হলো, সাদ্দাম হোসেন করলো, তারপরে সাদ্দামকে ভাগিয়ে ওই ইরাকটাকে ওরকম করে ফেলা হলো। তারপর একই কায়দায় আবার দেখছি কিছু আগে আফগানিস্তানে দেখছি ওই রকমই পোড়ানো, লোককে হত্যা করা, মেরে ঝুলিয়ে দেওয়া, ক্রেনে করে মৃতদেহ করা। স্লোগানে শুনতে পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশ হবে আফগান, আমরা হব তালিবান, এরকম একটা স্লোগান নাকি আমি শুনছিলাম, শুনতে পাওয়া যাচ্ছে। এবারে এই যে একেবারে যে ধর্ম বলে বলা হয়, তো সেটাকে কি ব্যাপার আমি আজ অবধি বুঝতে পারলাম না। সেটা কুফা, মদিনা এইগুলো ধ্বংস করে শুরু হয়েছিল, ওই একই ধ্বংস, যা বলেছে ওই ধ্বংসই কিন্তু চলছে সর্বত্র। আর যেটা আমি লক্ষ্য করলাম, মানে আমার গুরু রাধিকা মোহন মৈত্র মশাইয়ের পরম্পরা নিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে ওই মানে ওনাকে যারা শ্রদ্ধা করে তারাই আমাকে পৃথিবীর নানা জায়গায় নিয়ে গিয়েছে। এবার এই পুরো জায়গাগুলোতে আমি ইন্টারাক্ট করে এই লোকগুলোর সঙ্গে মেশার চেষ্টা করি, যে তোমরা যে লস করেছো, এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে দেখি গোটা 20-র মধ্যে 2টো করে ওরকম ধ্বংসাত্মক লোক কিন্তু আছে। এবং ভিয়েনার হাসপাতালে একজন আমাকে বলছে যে আমরা তো 10,000 আশ্রয় দিচ্ছে জার্মানিতে, 1,000 তো আমরা আছি ISIS বলছে। ভিয়েনায় বসে, ভিয়েনা জায়গা দেবে না, ওদের ট্রানজিট দিচ্ছে। তো এই যে ধ্বংসের লীলা, একই রকম ধ্বংস। কিছু বেঁচে থাকে কি? না, কিছু বেঁচে থাকে না, কারণ কিছু ফিরে পাওয়ার আশা থাকে। যা বলা হয়েছে ওই ধর্মগ্রন্থে সেটাই পালন করা হচ্ছে। এবং আমরা যেটা দেখলাম, যে মানলাম মূর্তি না হয় হারাম, মূর্তি মানা যায় না, বই কি করে হারাম হয়, সঙ্গীত কি করে হারাম হয়, গিটার বাদ্যযন্ত্র কি করে হারাম হয়, কোনো ভালো কিছু হারাম। আমি এই মুহূর্তে আরো দুটো ছবি এই মুহূর্তে আমি বলছি যে 300-400 বছর আগে আমরা লক্ষ্য করলাম যে এই যে ব্যাপারটা, এইটাকে আবার ব্যবহার করছে পাশ্চাত্যের অনেক দেশ। তারা পৃথিবী জুড়ে লুটপাট করছে এবং প্রয়োজন মতো এই ইনস্টিংক্টটাকে ব্যবহার করে সব ভাঙচুর করে দিয়ে তারপর তারা ওই কোথাও একটা তেলের কোম্পানি ঢুকিয়ে দিল, ওখানে তেল খাবে, এই খাওয়া। এটা উদ্দেশ্য তো রয়েছে। পাকিস্তান কোমর ভেঙে গেল, সেখানে পাচ্ছে না, লঙ্কা পারল না, সেই জন্য ঘুরে এসে ভারতের চারপাশে এই এখন বাংলাদেশটাকে ধরেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার লাগছে এইখানটাতে, যে ধর্মের নিয়ে কথা হচ্ছে, তো অনেকের কাছে কনফিউশন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মানে কলকাতাতে অনেক দিন ছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত যদি নাই মানে,
তাদের জাতীয় কবি নজরুল, যে লোকটার জন্ম হচ্ছে চুরুলিয়ায় পশ্চিমবঙ্গে, যে লোকটার মানে জীবনের পুরোটা সময় বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে কেটে গেল, সেই লোকটাকে জাতীয় সঙ্গীত হিসাবে মানে জাতীয় কবি হিসাবে মেনে নেবে কেন? সে তো ভারতবর্ষেরই লোক বলতে গেলে হয়। তাহলে তখনই কনফিউশনটা হয়, তিনি কি শুধুমাত্র মানে মুসলিম বলেই কি ওই মানে জাতীয় কবিতাটা মানে কবি বলে তাকে রেখে দেবে? আমি জানি না, জাতীয় বুঝতে পারছি না।